এই ছবি দেখিয়ে কুমারটুলি ঘাটে এই ট্রলিতেই ছিল দেহ, এই ট্রলিটায় গঙ্গায় ফেলার চক্রান্ত করেছিল মা মেয়ে। রবিবার বিকেল 4টে, আজকে বুধবার, রবিবার বিকেল 4টে, গতকাল ছিল মঙ্গলবার, রবিবার বিকেল 4টে পিসি শাশুড়িকে খুন করে এই ফাল্গুনি। আর তারপরেও কিরকম ঠান্ডা মাথা জানেন? দেখবেন, শুনবেন। প্রতিনিধি সান্নিকের কাছে যাব, কারণ 48 ঘন্টা ধরে ওই বডি ছিল তাদের বাড়িতে। কি করছিল তখন আরতি আর ফাল্গুনি? সান্নিক। পুলিশি জেরায় তারা জানিয়েছে রবিবার বিকেল 4টের সময় এই ঘটনা তারা ঘটায়। তারপরে তার পরের দিন অর্থাৎ সোমবার, মাঝখানে গোটা একটা দিন কিন্তু এই বডি নিয়ে তারা কি কি করলো সেই বিষয়টা পুলিশের জিজ্ঞাস্য বিষয়ের মধ্যে ছিল। পুলিশ যখন তাদের এই বিষয়ে প্রশ্ন করে তখন তারা যেটা জানায় যে সোমবার দিন গোটা দিন তারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়। মূলত কি জন্য না, তারা পরের দিন যে দেহটাকে কোথাও একটা লোপাট করবে, কোন জায়গায় লোপাট করলে তারা সুরক্ষিত থাকবে, কোথায় লোপাট করলে কেউ জানতে পারবে না, এই বিষয়ে একটা খোঁজ খবর নিতে তারা সেই দিন কলকাতা শহরে বেরোন। মধ্যমগ্রাম থেকে তারা কলকাতা আসেন। কলকাতা এসে তারা বিভিন্ন জায়গায় ঘোরেন। উত্তর কলকাতার গঙ্গার ঘাট বরাবর প্রচুর জায়গা তারা দেখেন। সেই রকম জায়গাতেই কুমোরটুলি ঘাটের ওই জায়গা, কুমোরটুলি ঘাটে আর আরো একবার এসেছিল এর আগে তারা। দেখেছি সকালবেলা কি হয়েছে, একেবারেই তাই অয়নদা। এবং সেই জায়গা যখন তারা এসেছিল তখন কিছুটা ফাঁকা ছিল এবং একটা অংশে, গতকাল তোমাকে অয়নদা আমি সেই ছবি দেখিয়েছি, কিছুটা আবর্জনা পড়েছিল। সেই জায়গায় যে বডিটা ফেললে কেউ আলাদা করে কারোর নজরে পড়বে না, জায়গাটাও ফাঁকা থাকে, সকাল সকাল আসলে ফাঁকাই পাওয়া যাবে, এই আশাতেই তারা এসেছিল। কিন্তু সেই যারা স্থানীয় বাসিন্দা তারাই বাঁধ সাধলো গতকাল। এই রবিবার সোমবার কি করছিল? এই জায়গায় অয়নদা বলি, রবিবার দিন বিকেলবেলা যখন এই ঘটনা ঘটে তার আকস্মিকতা কাটিয়ে উঠে সেই দিন তারা সিদ্ধান্ত নেয় কিভাবে কি করা হবে। তারপর সোমবার সারাদিন তার প্রস্তুতিতে তারা লাগায়, অর্থাৎ জায়গা চিহ্নিত করা। তারপর একদিন দুদিন হয়ে গেলে বডি ডিকম্পোজড হতে শুরু করবে, তার জন্য একটা প্রস্তুতি হিসেবে সেই দিন বাইরে বেরিয়ে তারা একটা স্প্রে কিনে আনে। সেই স্প্রে করে তারা মোটামুটি গন্ধটাকে ঢাকার একটা ব্যবস্থা করে রাখে। তারপরে যে ট্রলিতে করে, যে ট্রলির ছবি গতকাল থেকে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে, সেই ট্রলিটাকে খুন করার পরে স্প্রে কিনে আনার মতো ঠান্ডা মাথা এটাও ভাবছে যাতে পচন না ঘটে। আমি আসবো সান্নিক তোমার কাছে। আপনাদের মনে করিয়ে দিই আরো একবার, ট্যাক্সি ধরেছিল দোলতলা মোড় থেকে, তার আগে ভ্যানে করে বডি নিয়ে এসেছিল। মা ভ্যানে বসেছিলেন আর মেয়ে হাঁটছিল। এই যে ট্যাক্সি, সেই ট্যাক্সি একেবারে কুমারটুলি ঘাট পর্যন্ত ট্যাক্সি বুক করেছিল তারা। ট্যাক্সিওয়ালা বা ট্যাক্সি চালক, তার কাছ থেকে কোনো বয়ান পাওয়া গেছে সান্নিক? একেবারে ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদের জন্য গতকালই আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের তরফে সেই ট্যাক্সির নাম্বার বিভিন্ন সিসি ক্যামেরা থেকে খুঁজে বের করা হয়। সেই ট্যাক্সির নাম্বার বের করে সেই ট্যাক্সি চালককে ডেকে পাঠায় কলকাতা পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই ট্যাক্সি চালক যেটা জানিয়েছেন, সকালবেলা তিনি খালি ট্যাক্সি নিয়ে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিলেন এয়ারপোর্টের দিক থেকে। সেই সময় তাদেরকে তিনি দেখতে পান, তারা হাত দেখান, তিনি গাড়িটাকে দাঁড় করান মধ্যমগ্রাম দোলতলার কাছে। তখন যখন দাঁড়ান তখন তাদেরকে একদম এক্সাক্ট অ্যাড্রেস বলা হয়, কুমোরটুলি ঘাটে তারা যাবেন। সেই মতো ট্যাক্সি চালক তিনি প্রথমে 700 টাকা বলেন, 700 টাকা দিলে তিনি নিয়ে যাবেন। তারা 500 টাকা করার চেষ্টা করেছিলেন দরদাম করে, সেটাতে ট্যাক্সি চালক রাজি হননি। পরবর্তীতে তারা 700তেই রাজি হন। তারপর সেই লাগেজ তারা দুজনে তোলেন ট্যাক্সিতে। সেই ট্যাক্সিতে করে তারপর তারা আসেন এই কুমোরটুলি ঘাটে। কিন্তু আপাত দৃষ্টিতে মুখে মাস্ক পরে থাকা বা সেই রকম অর্থে খুব একটা সন্দেহ কিন্তু ট্যাক্সি চালকের মধ্যে মনে হয়নি, কারণ একেবারে সাধারণ আলোচনা। তারা ট্যাক্সি চালকের মধ্যে মনে হয়নি সন্দেহের কিছু, কিন্তু ওই ট্যাক্সি চালকের সঙ্গে দরদাম করেছিল ফাল্গুনি আরতি। ভাবতে পারছেন? এক তো স্প্রে কিনে আনা হয়েছিল, তারপরে আবার দরদাম করেছিল ট্যাক্সির ভাড়া নিয়ে। 700 টাকা চেয়েছিল ট্যাক্সি ড্রাইভার, 500 টাকা দেবে বলা হয়েছিল, তারপরে 600 টাকায় রাজি হয়। ট্যাক্সি ড্রাইভারের আরো কৌতূহল ছিল। কি বললেন ট্যাক্সি ড্রাইভার, দেখুন। ওই তো গতকাল সকালবেলা আমি দোলতলা দাঁড়িয়েছিলাম, ভোরবেলায় এসছে পার্টি, এসে আমাকে বলেছে কুমোরটুলি যাবো। আমি বলেছি যাবো, আমি আমার মতো ভাড়া বলেছি 700 টাকা। তা উনি 700 টাকা দিতে রাজি হয়নি, উনি 500 টাকা বলেছে। আমি 500 টাকায় যাইনি, 600 টাকায় রাজি হয়ে তারপরে ওনাকে গিয়ে নামিয়েছি ওনার জায়গায়। তখন বলেছি দিদি আপনি আমাকে আর 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আর 100 টাকা দিয়েছে আমাকে। আমি ভাড়া নিয়েছি, আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়।
ট্রলিটা ভারী ছিল অবশ্যই, কারণ ওনাদের অসুবিধা হচ্ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসাও করেছি, আমাকে বলেছে ওর ভিতরে কাঁসার বাসন কোসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে। ওরা আলোচনা করছিল, একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, খাওয়া দাওয়া করবো। আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি আমার মতন চলে এসেছি। আর গতকাল রাতেই আমরা দেখিয়েছিলাম ফাল্গুনী আরতিকে নিয়ে যাওয়া হয় পুনর্নির্মাণের জন্য। পুলিশ মধ্যমগ্রামে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল এবং এই পুনর্নির্মাণ কোথায় কিভাবে খুন করা হয়েছে, দেওয়ালে রক্তের দাগ আছে কিনা, ইট বা বঁটি দিয়ে গোড়ালি কাটা হয়েছিল, ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছিল, সেগুলো পাওয়ার জন্য পুনর্নির্মাণে কি কি উঠে এলো জানবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, দেখো, প্রায় 4.5 ঘন্টা ধরে কিন্তু অর্থাৎ এই মধ্যমগ্রামের বীরেশপল্লী যেখানে ফাল্গুনী এবং আরতি থাকতেন, সেখানে কিন্তু তাদেরকে 8টা 25 নাগাদ আসে এবং সেখান থেকে রাত 12টা নাগাদ বেরোন। অর্থাৎ কিভাবে খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে, পুরোটাই কিন্তু ভিডিওগ্রাফি করা হয় এবং তিনি দেখান। অর্থাৎ এই ঘরের মধ্যে যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িতে 3টি ঘর এবং একটি বেডরুম, একটি ডাইনিং রুম। অর্থাৎ ডাইনিং রুমে যেমন রক্তের দাগ পাওয়া গেছে এবং একটি ঘরের মধ্যেও রক্তের দাগ পাওয়া গেছে। অর্থাৎ তার সঙ্গে যে প্রথমে তর্ক বিতর্ক এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তো তিনি যখন অচেতন অবস্থায় পড়ে তখন একটি ভারী বস্তু ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তারপরে তিনি সেখানে ঘটনাস্থলে মারা যান। তারপরে কিন্তু দিনভর অর্থাৎ প্রায় 24 ঘন্টা সেখানেই কিন্তু মৃতদেহ রাখা ছিল। তারপরে তারা বড় বাজারে যায়, সেখান থেকে একটি সুটকেস কিনে নিয়ে আসার পরে তার কিন্তু দেহ পরের দিন ঢোকানোর চেষ্টা হয়। যখন দেহ ঢুকছে না সেই সময় তার পায়ের গোড়ালি কাটা হয়, অর্থাৎ বাড়ির বটি দিয়ে গোড়ালি কাটা হয় এবং তারপরেই তাকে ভাঁজ করে তাকে ঢোকানো হয় ট্রলি ব্যাগে এবং তারপরেই সেই ভ্যান সেখান থেকে নিয়ে আমি আসবো জিয়াউল, কারণ মানে ঠান্ডা মাথা কিরকম, নৃশংসতা কিরকম, তার মধ্যে যে গোড়ালি কাটা হয়েছিল, ট্রলিতে তো অত বড় বডি আঁটবে না। আর ট্যাক্সি নয়, ভ্যানে তোলা হয়েছিল। প্রথমে ভ্যান ডাকা হয়েছিল, একজনকে বলেছিল ভ্যান ডাকতে, সেই ভ্যানে করে দোলতলা মোড় পর্যন্ত নিয়ে আসা হলো। এই যে মেয়ে হাঁটছে, মানে ফাল্গুনী হাঁটছে আর মা আরতি বসে আছে ভ্যানে, এইভাবে ভ্যানে করে নিয়ে আসা হয়। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই ভ্যান রিক্সা নাকি কাউকে ডাকতে বলেছিল আরতি এবং ফাল্গুনী, ওদের বাড়ি থেকে বেরিয়েই নাকি ভ্যান পাওয়া যায় না? একদম, দেখো, অর্থাৎ যেটা গলির মধ্যে বাড়ি, ফলে সেখানে কিন্তু ঠিক মতন ভ্যান থাকেন না। ফলে কোনো এক ব্যক্তিকে তারা নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ একটি ভ্যান ডেকে দেওয়ার জন্য। সেই মতো সেই ব্যক্তি দোলতলার কাছে এই ভ্যান চালক যেখানে বসেছিলেন, বেশ কয়েকটি ভ্যান চালক, তাদেরকে সেখান থেকে ডাকে এবং বলা হয় যে এই বীরেশপল্লীর অমুক জায়গায় একটি ভ্যান নিয়ে যেতে, এবং যে সেই মতো ভ্যান চালক সেখানে যান এবং সেখানে গিয়ে বলেন যে 150 টাকা ভাড়া লাগবে একদম বাড়ি থেকে এই দোলতলা পর্যন্ত। কিন্তু সেখানে তখন বলা হয় যে 100 টাকা দেবো। ফলে সেই দেওয়ার পরে কিন্তু যখন সেই ভ্যানওয়ালা এই বীরেশপল্লীর ফাল্গুনির বাড়ির ঠিক আগে একটি পুকুর রয়েছে, পুকুর পাড়ে তিনি ওয়েট করেন, সেই সময় অতরেকে ট্রলি ব্যাগে ঠেলতে মা এবং মেয়ে ফাল্গুনি এবং আরতি সে ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে সেই ট্রলি ব্যাগ তুলতে পারছিলেন না। তখন ভ্যান চালককে বলে আপনি একটু হাত লাগান। সেই মতো তিনি বাম হাত দিয়ে বডিটা এই ব্যাগ তুলতে সাহায্য করে এবং তোলার পরেই কিন্তু আরতি ভ্যানের পিছনে বসে এবং ফাল্গুনি ভ্যানের সামনে বসে। অবাক হয়ে যাচ্ছি না, এত কিছু হলো খুনের পরে, এত ঠান্ডা মাথা, এইভাবে ভ্যানে করে ট্যাক্সি করে কুমারটুলির ঘাটে নিয়ে যাওয়া হলো। আসলে অপরাধ মনস্কতা ছিলই আরতির মধ্যে, এই ফাল্গুনির মধ্যে, যেটা বারবার মনোরোগ বিশেষজ্ঞরা বলেন যে অপরাধ মনস্কতা প্রতিটা মানুষের মধ্যে থাকে, কখনো কখনো বেরিয়ে আসে। রিক্সাওয়ালা কি বলছেন, ভ্যান রিক্সাওয়ালা, আগে দেখাবো, তারপরে এই প্রসঙ্গে আসবো। এক ভদ্রলোক আসলে দিকে এসে আমাকে বললো তোমাকে ডাকছি, ভ্যান নিয়ে যেতে। যেটি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে, তো ট্রলি ব্যাগটা গাড়ি নিয়ে আসলে বুঝতে পারছো না দুজনে ভারী ছিল, বলে একটা ভারী ছিল, একটু ভারী গাড়ি যে ঘরের মধ্যে বের করে ট্রলি ব্যাগ। কোন রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। কত টাকা ভাড়া দিয়েছিল? 130 টাকা। এই আর কি কোনো ধরুন ভারী ব্যাগ নিয়ে কেউ আসলে, প্যাসেঞ্জার আসলে আপনি কি নেবেন? আর নেবেন? আর নেবেন না। একটা শিক্ষা হলো আমার জীবনের শিক্ষা। এই যে বলছিলাম অপরাধ প্রবণতা, এ একবার নয়, এর আগেও বিভিন্ন খুন নয়, খুনের মতো ঘটনা ঘটায়নি, কিন্তু চুরির ঘটনায় হাতে খড়ি, মামা শ্বশুরের বাড়িতে শিলিগুড়ির সুভাষপল্লীতে, সেখান থেকে সোনা নগদ চুরি করেছিল এই ফাল্গুনি।
এবং গ্রেফতারও হয়েছিল অভিযোগের ভিত্তিতে, তারপরে জামিনে মুক্ত হয়। এমনই দাবি নিহত সুমিতা ঘোষের দাদা সুবল ঘোষের, মানে ফাল্গুনির পিসি শাশুড়ির দাদা, যিনি জোরহাটে থাকেন। দেখুন, আমার ভাই আর ভাইয়ের মিসেস এসেছিল, হ্যাঁ ফাল্গুনি ঘোষ। মামার থেকে শুনলাম যে এখানে চুরি হয়েছিল, অর্নামেন্টস আর ক্যাশ। মানে এত বেশি পোলাইট, মানে লোককে ইনফ্লুয়েন্স করতে পারে। আমার এগেনস্টে একটা কেস করেছে পুরো ফ্যামিলিকে নিয়ে 498 লাগিয়ে, যে আমরা নাকি ওর উপর নির্যাতন চালাই। শিলিগুড়ির থেকে একটা মহিলাকে আসামে গিয়ে নির্যাতন কে করবে বলেন? ওরা থাকতো ফার্স্ট ফ্লোরে আমার মা বাবার সাথে। আর তখন থেকে আমাদের কোনো সেরকম টাচ ছিল না। ডিভোর্স তো হয়নি, কারণ ডিভোর্সের জন্য আমরা বলেছিলাম মিউচুয়াল কনসেন্টে করো। ওর তো শুধু টাকার লোভ, ভরণ পোষণ দেন, বাবা নেই, সংসার করবে না, কিন্তু মিউচুয়ালি সেপারেশন লাগবে, ডিভোর্স দেবে না। ফাল্গুনি ঘোষ তা বিয়ের পর সপরে তারা দুজনে হাজবেন্ড ওয়াইফ মিলে তার মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে এসেছিল, এবং সেই পিরিয়ডে তারা মোটামুটি মোরালেস 1 মাসের মতন তারা এখানে মামা শ্বশুরের বাড়িতে স্টে করেছিল। ফিরে যাওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার আলমারিতে, সুব্রত ঘোষের বাড়িতে আলমারিতে রাখা বহু গচ্ছিত সোনা গয়না এবং আরো মূল্যবান সামগ্রী তাদের মিসপ্লেস হয়ে যায়। তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করায় তার কাছ থেকে সমস্ত যত চুরি যাওয়া সামগ্রী ছিল সেগুলো সবকিছু ওই ফাল্গুনি ঘোষের কাছ থেকে পাওয়া যায়। তদানীন্তন বিচারক তাকে তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হেফাজতে পাঠিয়েছিলেন। এখনো বর্তমানে সেই মামলাটা বিচারাধীন আছে। কাদের বক্তব্য দেখালাম? ভাসুর, ফাল্গুনির ভাসুরের বক্তব্য দেখালাম শিলিগুড়িতে, এবং সেই সময় আইনজীবী যিনি ছিলেন, অর্থাৎ ভাসুর মানে ওই মামা শ্বশুরের বাড়ির হয়ে যিনি আইনজীবী লড়াই করেছিলেন তারও বক্তব্য দেখালাম। শুধু এখানেই নয়, সদ্যজাত সন্তান, চরম অবহেলার অভিযোগ তাকেও। 1 মাসের মধ্যে মৃত্যু হয় ফাল্গুনির সন্তানের। তার মদ খাওয়ার অভ্যাস আছে, আমরা পরে জানতে পারলাম। উনি আমাদের এগেনস্টে সে বধূ নির্যাতনের কেস দিয়েছিল। কারণ হলো প্রতিহিংসামূলক। তার শিলিগুড়ি চুরি কেসটা আমাকে প্রেসারাইজ করতে উঠাবার জন্য। আমি বলেছি যে এটা তো আমার হাতে নেই, এটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস ফাল্গুনি ঘোষ। ওই জন্যই সমস্ত কাজ করা। শাশুড়িকে মারতে পারে, পিসি শাশুড়িকে মারতে পারে, সে তার নিজের সন্তানকে মেরেছে, কারণ তার সন্তান চাই না। আমরা কিছু হয়নি এই জন্যই মেনে নিয়েছি। এখন সন্তানটা নেই, তখন তার বুঝতে পারিনি যে তার দোষ আছে। এখন ধীরে ধীরে তার সমস্ত পাস্ট হিস্ট্রিতে একটার পর একটা যোগ করলে দেখা যাচ্ছে সেই দায়ী। ইনি সুবল ঘোষ, ইনি হচ্ছেন পিসি শাশুড়ির দাদা, যিনি অসমের জোরহাটে থাকেন। তিনি গতকাল থেকে আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। এছাড়াও এখানেই শেষ নয়, স্বামীর ডিভোর্স চাইলেও তা দেয়নি ফাল্গুনি, উল্টে তার কাছ থেকে বড় অঙ্কের খোরপোশের টাকা চাওয়া হয়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, ফাল্গুনির শ্বশুরবাড়ি, এরা এখান থেকে গেছে, দেখেন এরপর আর কোনো খবর নেই, সে আসবেন, তার টাকা চাই, মেনটেন্যান্স টাকা চাই। তার মানে তার টাকার জন্যই সমস্ত খেলা। আর অসমের জোরহাটে গতকাল রাত থেকেই আমরা দেখিয়েছিলাম, জোরহাটে পুলিশ, আমরাই গিয়েছিলাম, তারপরে পুলিশ গেল এই সুবল ঘোষের বাড়িতে, সুমিতা ঘোষ পিসি শাশুড়ি তার দাদার বাড়িতে, এবং সেইখানেও যেখানে থাকতেন সুমিতা ঘোষ, সেই বাড়িতে গেল। অসমের জোরহাট থেকে বাংলায় এসে খুন সুমিতা ঘোষ, আজ নিহতের বাড়িতে গেল অসম পুলিশ। কথা বলবো প্রতিনিধি গৌতমের সঙ্গে। গৌতম, পুলিশের বক্তব্য কিছু পাওয়া গেল এখনো পর্যন্ত? हाँ अयन, मैंने बात की थी जोरहाट पुलिस स्टेशन के इंचार्ज के साथ, तो उन लोगों ने बताया कि उन लोगों ने घटना का जानकारी लेने के लिए आज सुबह जो एक्यूज थे उसका जो ससुर उसके घर गए थे, और जो विक्टिम था उसका घर का भी जायजा करने के लिए जोरहाट पुलिस स्टेशन का एक पुलिस टीम वहां गए थे। और जब कलकत्ता पुलिस जोरहाट पुलिस से कुछ सहायता मांगेंगे या कुछ जानकारी मांगेंगे, तब वो देने के लिए जोरहाट पुलिस तैयार है। लेकिन वो लोग खुद अपने इस घटना को लेके जानकारी जुटाने के लिए वहां सुबह गए थे। आयन, ओके, थैंक यू। আর এই মুহূর্তে দেখছেন ফাল্গুনি এবং আরতিকে দুজনকেই ব্যাংশাল কোর্টে আজকে নিয়ে যাওয়া হলো, ব্যাংশাল কোর্টে তোলা হবে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, ইতিমধ্যে ফাল্গুনি এবং আরতি দুজনকেই না অমিত, শোনা যাচ্ছে না কথা।
ফাল্গুনী এবং আরতি দুই অভিযুক্তকে ইতিমধ্যে নগর দায়রা আদালতে নিয়ে আসা হয়েছে। ব্যাংশাল কোর্টের মধ্যে যে নগর দায়রা আদালত রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো আদালতে পেশ করা হবে। এবং পুলিশের তরফে গতকাল রাতে কলকাতা পুলিশ এবং হোমিসাইডের টিম মধ্যমগ্রামের ওই বাড়িতে তারা যায় অভিযুক্তদের নিয়ে। সেখান থেকে 4টি মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছে এবং কাল দিনভর তাদেরকে জেরা করা হয়েছে। খুনের মোটিভ কি, কেন খুন করা হলো, বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জেরা করা হয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে যে প্রথমে ধাক্কা মারা হয়েছিল, সুমিতা গিয়ে দেওয়ালে পরে তার মাথায় লাগে, তারপরে যখন সেন্স পেরে তখন তাকে ইট দিয়ে তার মাথা এবং মুখে ক্রমাগত আঘাত করা হয় বা বারবার মারা হয়। সেক্ষেত্রে ফাল্গুনী মারধর করেছিল এমনটা তথ্য উঠে আসছে। তার মায়ের ভূমিকা কি, তার মাও কি মারধর করেছিলেন কিনা, বা পায়ের পাতার অংশ কাটা পাও কিছু সেটি আরতি কেটেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আদালতে তোলার সময় কিছু প্রশ্ন বোধহয় সাংবাদিকরা করেছিল, কোনো উত্তর না, একেবারেই নয়। কারণ আদালতে যখন পেশ করা হয় আরতি এবং ফাল্গুন দুজনের কাছেই প্রশ্ন করা হয়েছিল। আমাদের তরফে জানতে চাওয়া হয়েছিল কেন খুন করলেন, খুনের মোটিভ কি, কেন মারা হলো, কোনো উত্তরই তারা কিন্তু দেয়নি। ওকে, খুন করলেন কেন?